আচ্ছা, তো এখন শুনতে পাচ্ছ? এই ওয়েট হ্যাঁ ভাইয়া। করতেছিলাম, ওই যে কতজন এই ওয়েটিং রুমে আছে, হোমওয়ার্ক জমা দেয় নাই, তো ওদেরকে অ্যাডমিট করবো না আর কি, তোমরা রেখে দিছি। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম, আমরা 4 এর বাকি টপিক গুলো অলরেডি কভার করে ফেলছি। এখন কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স এর এন্ড এরপরে সেমিকন্ডাক্টরের এই দুইটার আমাদের চেক পয়েন্ট গুলো বাকি, এই চেক পয়েন্ট গুলো শেষ করব এন্ড এরপরে এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলা। আচ্ছা, সো ফার্স্টে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, what is the drift velocity of electrons, conduction electrons in a metal? Drift velocity definition কি? Drift velocity basically আমাদের average velocity of the electrons when they conduct current, তাই না? or the net movement of electrons when they carry a charge। যে এখানের মধ্যে আমাদের ডেফিনেশনটা কি দিছে দেখি, এই যে what is drift velocity? It is the net rate of movement of electrons as they cause a current flow। ওকে, সো তাহলে এই ফ্লো অফ কারেন্টের জন্য ইলেকট্রন যত রেটে মুভ করে আর যত ভেলোসিটিতে মুভ করে ওটাকে আমরা কি বলবো? ওটাকে আমরা বলবো ড্রিফট ভেলোসিটি অফ দ্য ইলেকট্রনস। এটা ডেফিনেশন একদম ইজি। এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, ফর অ্যান অ্যালুমিনিয়াম ওয়্যার এট রুম টেম্পারেচার উইথ ডায়ামিটার অফ 0.40 মিলিমিটার। সো তাহলে একটা অ্যালুমিনিয়াম ওয়্যারের ডায়ামিটার আমরা জানি। Calculate the electron's drift velocity when a current of 2.2। সো তাহলে কারেন্টের ভ্যালু আমরা জেনে গেলাম, কারেন্ট হলো 2.2 passes through the wire। সো এখন আমরা কি কি জানলাম? কারেন্টের ভ্যালু জানলাম, ড্রিফট ড্রিফট ভেলোসিটি বের করতে বলছেন, ডায়ামিটারের ভ্যালু দেওয়া আছে। তো এখন এখানে আমাদের কি করতে হবে? I is equal to NAVQ, তাই না? এই ফর্মুলা আমাদের ইউজ করা লাগবে। এখন এখানের মধ্যে আমরা কি কি জানি আর কি কি জানি না ওগুলা লিস্ট করতে হবে। এটা আমি নোটপ্যাডে করব, বিকজ এখানে ক্লামজি হয়ে যাবে অনেক ক্যালকুলেশন করতে গেলে। আচ্ছা, এখানে মনে হয় ক্যালকুলেশন হলো একটা, সো তাহলে এখানে করা যাবে। আচ্ছা, সো তাহলে কোশ্চেন নাম্বার 2 এর ক্যালকুলেশনটা আমরা এই জায়গার মধ্যে করব। I is equal to কি? NAVE। এখন এখানের মধ্যে we have to determine V, which is equal to current divided by NAE। তা এখন এখানের মধ্যে ভ্যালু গুলো বসাবো, কিন্তু কোন ভ্যালু কোন জায়গা থেকে পাবো? কারেন্ট আমাদেরকে ডিরেক্টলি দিয়ে দিছে। কারেন্ট কত দিয়ে দিছে? 2.2 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে, 2.2 অ্যাম্পিয়ার। দ্যাটস ভেরি গুড। এরপরে এন এর ভ্যালু, এন এর ভ্যালু আমরা কোন জায়গা থেকে পাবো? এন এর ভ্যালু আমরা পাবো ফ্রম আ টেবল, যে টেবল আমাদের উপরে দেওয়া ছিল, যে কোন ম্যাটেরিয়ালের ড্রিফট নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কতগুলা থাকে পার ইউনিট ভলিউমে। এটা কোথায় টেবিলটা? এই যে উপরে চলে গেছিলাম বেশি। আচ্ছা, এখানের মধ্যে দেওয়া। সো অ্যালুমিনিয়ামের জন্য এন এর ভ্যালু কত? নরমাল রুম টেম্পারেচারে 18.2 ইনটু 10 টু দি পাওয়ার 28। সো তাহলে 18.2 ইনটু 10 টু দি পাওয়ার 28 মাল্টিপ্লাইড বাই এরিয়া। এখন এরিয়া কিভাবে পাবো? একটা ওয়্যারের ক্রস সেকশন দেখতে কেমন হয়? একটা ওয়্যারের ক্রস সেকশন দেখতে হয় সার্কুলার, তাই তো? তো তাহলে আমরা সার্কুলার এরকম একটা ক্রস সেকশন যদি পাই, তো তাহলে তার ডায়ামিটার আমরা জানি। সো ইউজিং দ্যাট উই ক্যান ডিটারমিন দ্য এরিয়া, যে এরিয়া ইজ ইকুয়াল টু হোয়াট? এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। আর আর কে কি লেখা যায়? ডায়ামিটার ডিভাইডেড বাই 2 লেখা যায় না? সো তাহলে রেডিয়াস কে কি লেখা যায়? উই ক্যান রাইট রেডিয়াস অ্যাজ ডায়ামিটার ডিভাইডেড বাই 2। সো তাহলে এখানের মধ্যে আমরা ভ্যালুস গুলো এখন বসাই দেই, যে পাই ইনটু ডায়ামিটারের ভ্যালু কত? 0.40 মিলিমিটার। তো তাহলে মিলিমিটারে দেওয়া, এটাতে রাখলে হবে? 0.40 মিলিমিটারে দেওয়া, মিলিমিটার থেকে উই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু মিটার। সো মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -3, যে ডিভাইডেড বাই 1000 করা আর মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -3 করা একই কথা। তো ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো এটা করলে পরে উই উইল গেট হোয়াট? উই উইল গেট দ্য ভ্যালু অফ এরিয়া। সো তাহলে এখানের জন্য আমাদের এরিয়ার ভ্যালুটা কত আসে দেখি।
pi into 0.4 into 10 to the power minus 3 divided by 2 whole square. So তাহলে 1.256637061 into 10 to the power minus 7 মিটার স্কয়ার। আমরা কিন্তু এখানে রাউন্ড আপ করব না, আমরা কিন্তু পুরো ক্যালকুলেটরের ভ্যালুটাই এখানের মধ্যে ইনপুট দিব। ঠিক আছে, এরিয়ার জায়গায় কত লিখবো? লিখবো 1.26 into 10 to the power minus 7, কিন্তু অ্যাকচুয়ালি পুরো ক্যালকুলেটরের ভ্যালুটাই নিব। আর ই, এখানের মধ্যে ইটা কি হবে ঋত্বিক বলো তো? হোয়াট ইজ দিস ই? 1.6 into 10 to the power minus 19. ভেরি গুড। কেন? বিকজ এটা হলো ইলেকট্রনের চার্জ বেসিক্যালি। ঠিক আছে, সো তাহলে ইটা কি? 1.6 into 10 to the power minus 19, that is the charge of an electron. সো এখান থেকে আমাদের ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা চলে আসবে, that is 2.2 divided by 18.2 into 10 to the power 28 multiplied by 1.26 into 10 to the power minus 7 into 1.6 into 10 to the power minus 19. এটা করলে পরে this comes out to be 5.995988 into 10 to the power minus 4 meter per second. তো তাহলে এটাকে কত লেখা যাবে? যদি টু সিগনিফিকেন্ট ফিগারে লিখি, যে আমাদের গিভেন ইনফরমেশন তো টু সিগনিফিকেন্ট ফিগারে, তো তাহলে এটা কত আসে? সো the velocity, the drift velocity comes out to be 6.0 into 10 to the power minus 4 meter per second. Drift velocity হলো 6.4 into 10 to কি বলে 6.0 into 10 to the power minus 4। অ্যানসারে কি দেওয়া? এটাই, যে 6.0 into 10 to the power minus 4 মিটার পার সেকেন্ড। ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে আমরা দেখি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমরা বলো। ইলেকট্রনকে ই দিয়ে ডিনোট করি প্লাস কিউ দিয়ে ডিনোট করতে পারি না? হ্যাঁ, কিউ দিয়েও ডিনোট করতে পারি, কিউ দিয়েও চার্জ বোঝায়, ই দিয়েও চার্জ বোঝায়। ঠিক আছে, I is equal to NaVq মাঝে মাঝে দেখবা কত জায়গায়, আবার কত জায়গায় এরকম ইয়েতেও দেখবা, কি বলে ই দিয়েও দেখবা। সো এখন কোয়েশ্চেন নাম্বার 3 যেটা দেখবো কি, এক্সপ্লেইন ওয়াই দ্য রেজিস্ট্যান্স অফ আ ওয়্যার ইজ গ্রেটার ইফ দ্য ওয়্যার ইজ লঙ্গার। যে একটা ওয়্যার যত লম্বা হবে তার রেজিস্ট্যান্স কেন ইনক্রিজ করবে, এই জিনিসটা জিজ্ঞাসা করছে। তো তাহলে এখানের জন্য আমরা অ্যানসারটা কি বলবো? একটা ওয়্যার যত লম্বা হবে তত কি করতে হবে, তার কেন রেজিস্ট্যান্স বাড়বে? বিকজ যত লম্বা হবে তত তার বেশি দূরে ট্রাভেল করতে হবে, এন্ড যত বেশি দূরে ট্রাভেল করবে তত সে কি করবে, বেশি বেশি কলিশন করবে, তাই তো? ফিক্স ল্যাটিসের সাথে তাদের কলিশনটা বেশি হবে, সো যত গ্রেটার নাম্বার অফ কলিশন, ড্রিফট ভেলোসিটি তত কমে যাবে। ড্রিফট ভেলোসিটি যত কমে যাবে তত কারেন্ট কমে যাবে, মানে রেজিস্ট্যান্স বাড়বে। এই এক্সপ্লেনেশনটাই যে conduction electron have to travel further through the lattice fixed of metal ion. So তাহলে ওই ফিক্সড মেটাল আয়নের ল্যাটিসের ভিতর দিয়ে যাইতে সময় তখন তাদের কি করা লাগবে, ইলেকট্রন গুলার বেশি বেশি কলিশন এনকাউন্টার করতে হবে। সো তাহলে যত বেশি কলিশন এনকাউন্টার করবে তত তাদের ড্রিফট ভেলোসিটি কমে যাবে। সো তাহলে কি, সো দেয়ার আর আ গ্রেটার নাম্বার অফ কলিশনস টু রিডিউস দ্য ড্রিফট ভেলোসিটি। সো তাহলে ড্রিফট ভেলোসিটি এরকম কমে যাবে। তো ড্রিফট ভেলোসিটি কমে গেলে কারেন্ট কমে যাবে, which is an effective increase in resistance. তো তাহলে ওইভাবে রেজিস্ট্যান্স বাড়ে। আচ্ছা, সো তাহলে এটা গেল। এরপরে কি, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, ডেভেলপ আ মডেল টু এক্সপ্লেইন কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স ইন মেটালস। তো এরকম একটা মডেল বানাইতে বলছে, যেটাতে কি করবা, তুমি এরকম কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স এমন রিপ্রেজেন্ট করতে পারবা। Your explanation should include reference to at least the following ideas. যে এই কয়টা স্পেসিফিক আইডিয়া তোমাকে কি করতে হবে, তোমার মডেলের মধ্যে কভার করতে পারতে হবে। ঠিক আছে, সো এখন এই আইডিয়া গুলা কি কি, ওই জিনিসগুলো আমরা দেখে নেই, যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের কভার করা লাগবে। ফার্স্ট অফ অল কি কি জিনিস, একটা হলো মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার্স, যে কাদেরকে তুমি চার্জ ক্যারিয়ার হিসেবে রিপ্রেজেন্ট করবা।
ফিক্সড ল্যাটিস আয়ন হিসেবে কারা থাকবে? দেন collisions between ions and charge carriers, increased vibrations of fixed lattice ions with temperature, এরপরে কি লাস্ট and evaluation of the strengths and weaknesses of your model, যে তুমি যে মডেলটা সাজেস্ট করবে মডেলটা তো পুরোপুরি পারফেক্ট হবে না, যে আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স তো সে পুরোপুরি রিপ্রেজেন্ট করতে পারবে না। জাস্ট একটা মডেল মানে কি অন্য ডিফারেন্ট একটা কিছু দিয়ে তুমি এই জিনিসটার রিপ্রেজেন্টেশন করার ট্রাই করবা, তাই তো? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে আমাদের এমন কাজ করা যায় যে আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জির এরকম কয়টা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কেমন টাইপের ব্যাপার? যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি থাকবে তাদের ইনিশিয়াল, যে পাওয়ার সাপ্লাই তাদেরকে ইনিশিয়ালি যে কি দিবে, পাওয়ার সাপ্লাই ইনিশিয়ালি কোন অবজেক্টকে মনে করো এরকম উপর থেকে তুমি কোন একটা অবজেক্ট এমন ফেলবা, সো তাহলে পাওয়ার সাপ্লাইটা কি করবে? পাওয়ার সাপ্লাইটা ফার্স্টে এরকম গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আর ইনিশিয়াল এনার্জিটা দিবে। দেন তারা এক একজন এখান দিয়ে যে ফ্লো করবে, এখানে কি মনে করো এখানে একটা টয় ট্রেনের মতো ওর এরকম কতগুলা সিরিজ অফ পিং পং বলের মতো, যেগুলা কি করবে এরকম একটা সার্টেন ট্র্যাক দিয়ে এইভাবে করে মুভ করে করে যাবে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কি করা যায়, তারা যখন নাকি এরকম নিচে দিয়ে এমন নামবে তখন তাদের কি থাকবে, ডিফারেন্ট কতগুলি পাথ থাকবে, যে পাথগুলি দিয়ে তারা কি করতে পারবে, মুভ করতে পারবে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা থাকবে এরকম যে ফার্স্ট অফ অল পাওয়ার সাপ্লাই তাদেরকে এনার্জি দিল, দ্যাট ইজ পটেনশিয়াল ডিফারেন্স দিল একটা, এন্ড আমি পিন বল গুলাকে কি করতেছি, পিন বল গুলাকে এরকম মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার হিসেবে রিপ্রেজেন্ট করতেছি, যে এই স্মল বলগুলা পিং পং বলগুলা চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে। দেন আমার এই পাথের মধ্যে, ঠিক আছে, আমার এই পাথের মধ্যে এমন উপরে নিচে আমি কতগুলি এরকম রাবার ব্যান্ড দিয়ে রাখছি, আর ইলাস্টিক কতগুলি ম্যাটেরিয়াল দিয়ে রাখছি, যেটা কি করবে, যে বলগুলা যখন নাকি এটার ভিতর দিয়ে যাইতে নিবে তখন এটার সাথে কলিশন হইলে তখন বলগুলা কি করবে, তাদের এনার্জি কমে যাবে না, কাইনেটিক এনার্জি দিয়ে তারা এটার ভিতর দিয়ে মুভ করার ট্রাই করতেছে। দেন কি করবে, এই অবস্টেকেল গুলার সাথে যত কোলাইড করবে তত তাদের কি কাইনেটিক এনার্জিটা আস্তে আস্তে কমতে থাকবে, তাই তো? সো তাহলে এখানের মধ্যে আমি কি রিপ্রেজেন্ট করতেছি, দে উইল বি রিপ্রেজেন্টিং দা মেটালিক ল্যাটিস, যে ভাইব্রেটিং মেটালিক ল্যাটিস, যেটার সাথে কি করবে, চার্জ পার্টিকেলদের এরকম কলিশন হবে। এরপরে এই যে কলিশন বিটুইন আয়নস এন্ড চার্জ ক্যারিয়ার্স, ওটা তো বললাম। দেন ইনক্রিজড ভাইব্রেশন অফ ফিক্সড ল্যাটিস আয়নস উইথ টেম্পারেচার। সো তাহলে এখন এখানের মধ্যে টেম্পারেচার যদি বাড়ে, ঠিক আছে, টেম্পারেচার যদি বাড়ে তো তাহলে পরে এখানে আমাদের ইলাস্টিক গুলা কি হবে, টেম্পারেচার যদি বাড়ে তো তাহলে ইলাস্টিক গুলা আরো বেশি ডিফর্ম হবে, সো তখন তাদের মধ্যে কি হবে, কলিশনটা আরো রেট বেড়ে যাবে। যে ব্যাপারটা কেমন করা যায়, এই যে তারা এই যে প্যাসেজ দিয়ে এরকম মুভ করবে, প্যাসেজ দিয়ে মুভ করতে সময় তখন তারা কি হবে, টেম্পারেচার যদি বেড়ে যায় তখন গ্রিনের উপরে গ্রিন দিয়ে রাখতেছি, কি করলাম এটা, আচ্ছা। তো তাহলে এই প্যাসেজ দিয়ে যাইতে সময় তখন তাদের মধ্যে এরকম কলিশনটা বেশি হবে। তো এই বলগুলোর সাথে কলিশন যত বাড়বে তত কি টেম্পারেচারের সাথে তাদের ভাইব্রেটিং রেট বাড়লে কলিশন ইনক্রিজ করবে এরকম। কিন্তু এখানের মধ্যে আমাদের অনেকগুলো এমন সমস্যা আছে, কি প্রবলেম, যে এখানের জন্য এগুলা কি বলগুলা যখন নাকি পাথ দিয়ে এমন মুভ করবে তখন তারা তাদের নিজেদের মধ্যে এরকম কলিশন গুলি করলে তাদের নিজেদের মধ্যে কলিশন হইতেছে, এখানের মধ্যে কি তাদের উল্টা ডিরেকশনে আসার কোনো পাথ নাই। নরমালি ইলেকট্রনের কি থাকে, ইলেকট্রন নিজেরা এরকম যে মুভ করতে থাকে সি অফ ফ্রি ইলেকট্রনের মধ্যে, তখন তারা কি করে, সামনেও আসতে পারে পিছেও যাইতে পারে, তাই না? কিন্তু এখানের মধ্যে আমাদের অলওয়েজ জাস্ট পাথ অফ মুভমেন্ট একটাই, যে কোনো একটা ওয়েতে এরকম নিচে নামার পরে দেন তারা কি করবে, আবার আগের পজিশনে তাদেরকে কোন একটা এরকম কনভেয়ার বেল্টের মতো কিছু একটা দিয়ে তাদেরকে আবার আগের পজিশনে নিয়ে আসতে হবে, এমন টাইপের।
তারা এখানের মধ্যে কেমন মডেল সাজেস্ট করছে? ওয়াও, অনেক সুন্দর একটা অ্যান্সার দিছে তারা। মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার্স, ফিক্সড ল্যাটিস আয়ন্স, কলিশন বিটুইন, এটা এগুলা স্টুডেন্টস ওন অ্যান্সার। যে তুমি নিজে যেরকম এটা তো করে, কোশ্চেনে লেখা ছিল। হ্যাঁ তুমি নিজে যেরকম করে মডেলটা বানাবা, ওই মডেলের মধ্যে এইগুলা পয়েন্ট গুলা যেন কাভার করা থাকে আর কি বেসিক্যালি। ঠিক আছে, তো তাহলে এটা গেল। এখানের মধ্যে মডেল তোমাদের অনেক টাইপের এমন সাজেস্ট করা যায়। লাবিবার মডেল যেটা সাজেস্ট করছে ওই জিনিসটা দেখছি, যে এখানের মধ্যে ধরো এটা আমি ওপেন করতেছি, 1 মিনিট। আচ্ছা, তো এখন এইটা হলো লাবিবার সাজেস্টেড মডেল। কি হয়েছে? One model that could be used to explain conduction and resistance is metal is to think of the electron, that is the charge carrier, is a small ball rolling from the top to the bottom of a pinball machine। যে pinball যে গেম খেলছো না, ওরকম। তা এখন pulled by the force of gravity, so তাহলে ওখানে গ্র্যাভিটি থাকে কি করতেছে, নিচের দিকে টানতেছে। যেরকম ইলেকট্রিক্যাল ফোর্স, যে পজিটিভ টার্মিনালের দিকে যে ইলেকট্রনটা অ্যাসেলারেটেড হবে আর অ্যাট্রাক্টেড হবে, অমন টাইপের। এরপরে কি, the ball occasionally hits the fixed pins and bumpers, যেটা কি আমাদের ফিক্সড ল্যাটিস আয়ন হিসেবে আমরা মডেল করতে পারি, যে ওগুলো হলো ফিক্সড ল্যাটিস আয়ন যাদের সাথে কি হবে, চার্জ পার্টিকেলদের কলিশন হবে। তো ওদের সাথে কোলাইড করলে পরে তখন কি হয়, ওই বলটা স্লো ডাউন করে। তো তাহলে এরকম ইলেকট্রন গুলা কি করে, মেটালিক ল্যাটিসের সাথে কোলাইড করলে পরে তখন তারা স্লো ডাউন হয়ে যায়। তো বলতেছে কি, the greater the collisions between the ball and the pin, the greater will be the resistance of the ball to move downward. In this analogy, this represents the resistance of the electrons to move through the metal lattice of fixed ions. এখন as you keep playing the game, you progress to higher levels। তো তখন কি হয়, this progress to higher levels can be modeled as increase in temperature, যে যেখানে তোমার নাম্বার অফ কলিশনটা কি হবে, বেড়ে যাবে। তো নাম্বার অফ কলিশন এরকম বেড়ে গেলে পরে তখন কি, টেম্পারেচার বাড়লে মেটালিক ল্যাটিসের ভাইব্রেশন বেড়ে যায়। সো তাহলে গ্রেটার নাম্বার অফ কলিশন যেরকম এনকাউন্টার করতে হয় অমন টাইপের। তো কি, at higher levels the pin and the bumpers begin to push the ball further away in more vigorous collisions, so it is more difficult for the ball to move. This model represents that at higher temperatures the fixed lattice ion vibrates more vigorously, thus increasing the resistance। এখন এখানে উইকনেস এন্ড স্ট্রেংথ গুলা কি কি। This pinball machine analogy is useful in representing the flow of electron as the movement of the ball across the machine. However, in this analogy there is only one ball in motion, whereas during electrical conduction many electrons move through the lattice of the metal। সবাইকে বুঝতে পারছো যে এখানের মধ্যে মডেলটা কিভাবে করে রিপ্রেজেন্ট করছে রিক্তি? ওকে, তো তাহলে তোমরা এরকম কোন একটা মডেলের আইডিয়া নিতে পারো আর কি। ঠিক আছে, তো আমরা যেটা দেখতেছিলাম, তো এটা গেল কোয়েশ্চেন নাম্বার 4। এরপর কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, এস্টিমেট দ্য নাম্বার অফ ফ্রি কন্ডাকশন ইলেকট্রনস ইন আ কয়েন। তো এখন একটা কয়েনের ভিতরে কয়টা ফ্রি ইলেকট্রন আছে এইটা ডিটারমাইন করতে বললো, আর এস্টিমেট করতে বলছে বেসিক্যালি। সো তাহলে এখানে একটা কয়েনের নরমাল ডাইমেনশন কেমন হয়, যে একটা কয়েন কি একটা সিলিন্ডার শেপের না, তো একটা কয়েনের নরমালি ডায়ামিটার কত হয়। আমরা এখানের মধ্যে একটা এস্টিমেশন লাগাবো যে একটা কয়েন দেখতে এমন সাইজের, তো এমন সাইজের একটা কয়েন, তো তাহলে এখানে কত সেন্টিমিটার হবে তার ডায়ামিটার। দেন একটা কয়েনের কি থাকে, একটা স্পেসিফিক একটা থিকনেস থাকে, তাই তো। এই কয়েনের এরকম স্পেসিফিক একটা থিকনেস থাকে। তো এই থিকনেসটা কত, এই থিকনেসটা আমরা একটা অ্যাজাম্পশন নিব। দেন এটা দিয়ে কি করব, ফার্স্টে কয়েনের ভলিউম বের করলাম। ওকে, তো ফার্স্টে কয়েনের ভলিউম বের করছি। দেন কয়েন কি মেটাল দিয়ে বানানো থাকে জেরিন? কপার। কপার। ওকে, তো তাহলে কপার দিয়ে বানানো। তো এখন আমরা ওরকম কপারের যে এন এর ভ্যালু আমরা জানি, তো কপারের এই এন এর ভ্যালু ইউজ করে এন্ড ওই টোটাল ভলিউম অফ দা কয়েনের ভ্যালু ইউজ করে আমরা কি করব,
টোটাল কতগুলি কন্ডাকশন ইলেকট্রন ওই কয়েনের মধ্যে এক্সিস্ট করতে পারে ওরকম একটা এস্টিমেশন করব, ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি হবে? কয়েনের তারা কি করছে আমরা দেখি। এই যে কয়েনের একটা ডায়ামিটার তারা এস্টিমেট করছে, একটা কয়েন হলো 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার এন্ড 1 মিলিমিটার ইন হাইট। সো তাহলে ডায়ামিটার যদি 2 সেন্টিমিটার হয় তো তাহলে রেডিয়াস হবে 1 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100, তো এটা করলো। তো এখন ভলিউমের ফর্মুলা দিয়ে ভলিউম বের করছে। তো দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভলিউম অফ আ কয়েন। তো এখন কয়েনের টোটাল ভলিউম হলো এত, এন্ড কয়েন কি কপার দিয়ে বানানো, সো তাহলে কপারের এন এর ভ্যালু দ্যাট ইজ প্রতি 1 মিটার কিউবে এতগুলা চার্জ ক্যারিয়ার আছে। সো তাহলে এতটুকু ভলিউমে কতগুলা চার্জ ক্যারিয়ার থাকবে, তো মাল্টিপ্লাই করে দিব সিম্পল ইউনিটারি মেথড। সো তাহলে কত আসে? 2.6 ইনটু 10 টু দি পাওয়ার 22 টা ইলেকট্রন। অ্যাপ্রক্সিমেটলি এরকম কাছাকাছি আসবে, 10 টু দি পাওয়ার 22 টা মতো ইলেকট্রন থাকবে একটা কয়েনের মধ্যে, ঠিক আছে? সো এইটা হলো আমাদের কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স চ্যাপ্টারের চেক পয়েন্ট কোশ্চেন গুলা। এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না, নাই। ওকে, সো তাহলে নাই। এটা নিয়ে যদি কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। তো তাহলে আমরা এর পরেরটায় চলে যাই, সেমিকন্ডাক্টরে। তো এখন সেমিকন্ডাক্টরের এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা কি কি আছে দেখি। কোশ্চেন নাম্বার 1, explain why a piece of silicon semiconductor will have a lower resistance at a higher temperature। তো তাহলে সিলিকন তো একটা সেমিকন্ডাক্টর অলরেডি বলেও দিছে, সো তাহলে সেমিকন্ডাক্টরদের জন্য কেন হায়ার টেম্পারেচারে রেজিস্ট্যান্স কমে যায় এটা জিজ্ঞাসা করছে। সো তাহলে এক্সপ্লেনেশনটা কি হবে, এটা আমরা কয়েকটা ক্লাস মিলায় আমাদের বেসিকটা বিল্ড আপ করে দেন অ্যানসারটা বলছিলাম। কি জিনিস? হায়ার টেম্পারেচার যখন রিচ করবে তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে বেশি বেশি ইলেকট্রন কোথায় জাম্প করতে পারবে? কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারবে। তো যত ইলেকট্রন এরকম কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারলো তত কি হবে? নাম্বার অফ ইলেকট্রনস অ্যাভেলেবল ফর দ্য কন্ডাকশন প্রসেস বেড়ে গেল। তো তাহলে যত বেশি ইলেকট্রন কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারবে তত কি হবে? তত তারা কন্ডাকশনের কাজ করলে রেজিস্ট্যান্সটা কমে যাবে, এমন টাইপের ব্যাপার। তারা অ্যানসারে কি বলছে দেখি। এই যে higher temperature gives electron more energy, so more electrons move to the conduction band and the charge carrier density increases। so এই চার্জ ক্যারিয়ার ডেনসিটির কথাটা বলতে হবে, ঠিক আছে? যে n এর ভ্যালু বেড়ে যায়। ওকে, তো তাহলে n এর ভ্যালু ইনক্রিজ করে এই জিনিসটা স্পেসিফিক্যালি বলা লাগবে। যে কি বলবো? টেম্পারেচার বেশি, সো টেম্পারেচার বেশি হলে কি হবে? ভ্যালেন্স ব্যান্ড থেকে বেশি বেশি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে, because the electrons will now have a greater amount of energy। সো তাহলে তারা ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে গেল। তো তাহলে কি হবে? নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম দ্যাট ইজ n, the value of n will increase। তো n যদি ইনক্রিজ করে সো তাহলে রেজিস্টিভিটি ডিক্রিজ করবে। তো রেজিস্টিভিটি যদি ডিক্রিজ করে সো তখন রেজিস্ট্যান্স কমে যাবে। ওকে, তো তাহলে এমন টাইপের হবে আমাদের অ্যানসারটা। তো এটা গেল আমাদের ফার্স্টে কোশ্চেন নাম্বার 1। ড্রিফট ভেলোসিটির কথা মেনশন করতে হবে না? এখানে ড্রিফট ভেলোসিটি তো কমে, এখানে বলতে পারো যে এখানের মধ্যে বলতে পারো কি যে টেম্পারেচার বাড়লে এন এর ভ্যালু অনেক অনেক বাড়লো, ড্রিফট ভেলোসিটি কমে, কিন্তু এন এর ইনক্রিজটা ড্রিফট ভেলোসিটির তুলনায় এতই বেশি যে ওভারঅল টেম্পারেচার বাড়লে কারেন্টের ভ্যালু বাড়ে, সো তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যায়, এইভাবে বলতে পারো। বুঝছো? এটা বললে আরো ভালো। হ্যাঁ ভাইয়া। যে তুমি হ্যাঁ, দুইটা এটাই কথাই লিখছি আমি। বললা যে এন এর ভ্যালু কমে, কি বলে এন এর ভ্যালু অনেক বেশি বাড়ে, ভেলোসিটি কমতেছে, কিন্তু ভেলোসিটির ডিক্রিজটা এন এর ইনক্রিজের তুলনায় কিছুই না। সো তাহলে ওভারঅল দেয়ার উইল বি অ্যান ইনক্রিজ ইন কারেন্ট, তো তাহলে দেয়ার উইল বি আ ডিক্রিজ ইন রেজিস্টিভিটি, সো রেজিস্ট্যান্স কমে যাবে। তেমন। তো এটা হলো ব্যাপার। এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? The critical temperature for superconductivity of lead is 7.2 Kelvin। তো লেডের
ক্রিটিক্যাল টেম্পারেচারের ভ্যালু হলো 7.2 কেলভিন, মানে 7.2 কেলভিন টেম্পারেচারে যদি আমরা কি করি, লেডটাকে ঠান্ডা করে নিয়ে আসি, তো তখন কি হবে, all the lattice vibration of the lead atom or the metal will cease, মানে বন্ধ হয়ে যাবে। 7.2 কেলভিন টেম্পারেচার পর্যন্ত তাকে যদি ঠান্ডা করে নিয়ে আসি, তো তখন কি হবে, ওই টেম্পারেচারে যে সব রকমের ল্যাটিস মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। তো তাহলে কি ইলেকট্রনের সাথে ল্যাটিসের কোনো কলিশন হবে না, তো তাহলে ইলেকট্রন কোনো কি করবে না, রেজিস্ট্যান্স ফিল করবে না, তখন রেজিস্ট্যান্স হয়ে যাবে কত, 0। এই জিনিসটা এখানের মধ্যে বলবো, if lead is cooled below 7.2 kelvin its resistance falls to 0। এখানের মধ্যে এক্সপ্লেনেশনটার সাথে লিখতে পারি যে কি হয়, ঠান্ডা করলে পরে তখন ল্যাটিস গুলা মুভমেন্ট বন্ধ করে দিবে, দ্যাট ইজ রেজিস্ট্যান্সটা 0 হয়ে যাবে। কেন, বিকজ ইলেকট্রনের সাথে ল্যাটিসের কোনো কলিশন আর হবে না ফার্দার। ওকে, দেন ফাইনালি লাস্ট চেক পয়েন্ট কোয়েশ্চেন, এরপর আমাদের এক্সাম প্র্যাকটিস গুলা। তো এখন এই চেক পয়েন্ট কোয়েশ্চেনে কি বলতেছে, some types of glass have been manufactured to do that do conduct electricity, যে এমন কতগুলি গ্লাস ম্যানুফ্যাকচার করা হয়েছে যারা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। কিন্তু আমরা তো এখানের মধ্যে পড়ে আসছিলাম কি, গ্লাস হলো খুবই ভালো কি, গ্লাস ইজ নরমালি অ্যান এক্সিলেন্ট ইলেকট্রিক্যাল ইনসুলেটর। তো এর জন্য এখানে স্পেসিফিক্যালি তারা মেনশন করতেছে যে এমন গ্লাসও ম্যানুফ্যাকচার করা হয়েছে যারা কি করতে পারে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তো এখন এখানে আমাদের কাছে চাইতেছে এটা কি, suggest and explain what properties impurities might have in these glasses to make them less insulating than standard glass। যে নরমালি তো গ্লাস অনেক ভালো ইনসুলেটর, তো তার মানে সে তো নরমালি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে চায় না, ওর পারে না। তো তাহলে গ্লাসকে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানোর জন্য তার মধ্যে কি করতে হবে, ইমপিউরিটি ইনজেক্ট করতে হবে। সো কেমন টাইপের ইমপিউরিটি ইনজেক্ট করলে পরে গ্লাসকে দিয়েও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানো পসিবল। একটা তো আমরা জানি যে যত হাই পটেনশিয়াল ডিফারেন্স দিব ইভেন্চুয়ালি অর্ডিনারি গ্লাসকে দিয়েও কি করা পসিবল, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানো পসিবল। কিন্তু এখানে এটা চায় নাই, এখানে বলছে এই গ্লাস নরমাল যে গ্লাস ছিল অর্ডিনারি গ্লাসের মধ্যে বা স্ট্যান্ডার্ড গ্লাসের মধ্যে তারা ডেলিবারেটলি ইমপিউরিটি অ্যাড করছে। সো এই ডেলিবারেটলি কেমন ইমপিউরিটি অ্যাড করলে কন্ডাকশন এরকম করতে পারতেছে, এমন কোন একটা ইমপিউরিটি যে কি করবে, নরমালি কেন পারে না, রিক্তি বলতো, যে গ্লাস দ্যাট ইজ ইনসুলেটর, ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ডিসটেন্সটা অনেক বেশি, এনার্জি অনেক বেশি লাগে, এনার্জি গ্যাপটা অনেক বেশি। ঠিক আছে, এখানে ডিসটেন্সটা অ্যাকচুয়ালি এনার্জির ডিফারেন্সটা বোঝানোর জন্য এরকম কাছে দূরে আঁকি, বুঝছো? তো তাহলে এখানে কি এনার্জি ডিফারেন্সটা হলো অনেক বেশি, কাদের মধ্যে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে। তো এখন এমন যদি কোনো ইমপিউরিটি অ্যাড করা যায় যে ইমপিউরিটি কি করবে, এই দুইটার গ্যাপটা আমাদের কমায় আনবে, যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপটা যদি কমায় আনতে পারে, তো তাহলে কি হইলো, এখন নরমাল রুম টেম্পারেচারও আমরা কিছু কিছু ফ্রি ইলেকট্রন পাবো না যদি এনার্জি গ্যাপটা কমায় আনতে পারি। সো তাহলে এইভাবে করে কি করব, আমরা গ্লাসের মধ্যে এইভাবে ইমপিউরিটি অ্যাড করে উই ক্যান মেক देम কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, the impurities will need to provide charge carriers for conduction। সো তাহলে ইমপিউরিটি গুলোকে কি করা যাবে, the impurities will need to provide charge carrier। তো যে ইমপিউরিটি গুলো অ্যাড করব তারা কি করবে, they will provide free electrons, তাহলে যেন কি করতে পারে, কোন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে পরে তারা যেন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তো এখানের মধ্যে কাজটা কি, so the impurities will have a low enough energy band gap that the electrons will begin to conduct electricity, or the electrons will be in the conduction band at room temperature। যে নরমালি রুম টেম্পারেচারে তো ইনসুলেটরের জন্য কন্ডাকশন ব্যান্ড কি থাকে, বলতে গেলে পুরাটা খালি থাকে, তাই তো? তো তাহলে নরমালি রুম টেম্পারেচারে দ্য কন্ডাকশন ব্যান্ড রিমেইনস এমটি, কিন্তু যদি আমরা এরকম ইমপিউরিটি অ্যাড করতে পারি যে কি করবে, নরমাল রুম টেম্পারেচারেই কিছু কিছু ফ্রি ইলেকট্রন সে কন্ট্রিবিউট করতে পারবে। সো তাহলে তখন তাকে দিয়ে কি করানো পসিবল, তাকে দিয়ে তখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানো পসিবল। ঠিক আছে, তো এইটা গেল আমাদের চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলা।
এগুলা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? না। ওকে, সো তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে, দ্যাটস ভেরি গুড। তো এখন আমরা এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেনের সলিউশন শুরু করি। সাইমা কই গেল আবার? আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা দেখি যে এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন গুলার ফার্স্টে এমসিকিউ গুলাতে কি কি চাইছে। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন নাম্বার 1, which of the following is the equivalent unit of volt? যে ভোল্টেজের ইকুইভ্যালেন্ট, ভোল্টেজকে আমরা কি বলি? ইট ইজ দ্য এনার্জি সাপ্লাইড পার ইউনিট চার্জ, তাই তো? তো তাহলে ভোল্টেজ ইজ এনার্জি পার ইউনিট চার্জ, দ্যাট ইজ জুলস পার কুলাম। তো তাহলে ভোল্টকে আমরা কি হিসেবে লিখতে পারি? ভোল্ট ক্যান বি রিটেন অ্যাজ জুলস পার কুলাম। সো এখানে জুলস পার কুলাম কোন অপশনের মধ্যে আছে? অপশন সি। তো তাহলে কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হবে কি? সি, জুলস পার কুলাম। এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে? কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে an emitter reads 1.42 ampere, how many electrons pass through the emitter in 1 hour? তো তাহলে কয়টা ইলেকট্রন 1 ঘন্টায় ওই এমিটারের ভিতর দিয়ে পাস করে, এটা জিজ্ঞাসা করছে। তো এখন কারেন্টের ভ্যালু আমরা জানি, তো কারেন্টের ভ্যালু থেকে এখন চাইছে কি কতগুলা ইলেকট্রন পাস করবে ওই জিনিসটা চাইছে। তো তাহলে এখানের জন্য আমরা কাজটা কি করব? ফার্স্ট অফ অল কারেন্ট জানি, we know charge is equal to current into time. So তাহলে চার্জ is equal to current into time, তো 1.42 1 ঘন্টায় কতগুলা চার্জ পাস করবে ওটা আমরা দেখি, কত অ্যামাউন্ট অফ চার্জ পাস করবে। সো 1 আওয়ারে কতটুকু চার্জ পাস করে এটা দেখতেছি, 1.42 into 1 into 60 into 60। সো তাহলে পরে 5112 কুলাম। এখন এটা তো আমাদের অ্যান্সার না, এটা তো আমাদের টোটাল অ্যামাউন্ট অফ চার্জ যেটা পাস করলো ওইটা বের করলাম। আমাদের কাছে চাইছে কয়টা ইলেকট্রন পাস করবে। তো এখন আমরা সিম্পলি একটা ইউনিটারি মেথডের কাজ করতে পারি, যে একটা ইলেকট্রনের চার্জ কত রিক্তি? 1.6 into 10 to the power minus 19, তাই তো? সো তাহলে একটা ইলেকট্রনের চার্জ এত, সো তাহলে 5112 কুলাম চার্জ বানাইতে কয়টা ইলেকট্রন লাগবে? অর Ne is equal to 5112। সো তাহলে n, দ্যাট ইজ কয়টা ইলেকট্রন মিলে এই চার্জের অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারবে, এটা ইজ ইকুয়াল টু কি হবে? 5112 ডিভাইডেড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, নাকি? এভাবে করব না রিক্তি? ওকে, সো তাহলে দিস গিভস আস 3.195 into 10 to the power 22। সো এখন 3.19 into 10 to the power 22, 10 to the power 22 এর অপশন আছেই একটা, যেটা কি 3.195 কে রাউন্ড আপ করলে আর টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে কত হবে? 3.2 into 10 to the power 22। সো তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার আমাদের কি হবে? ডি। ওকে, কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হবে আমাদের ডি। এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে দেখি, which of the following is a correct explanation for the shape of a current voltage graph for a filament bulb? যে একটা ফিলামেন্ট বাল্বের কারেন্ট ভোল্টেজ গ্রাফের এক্সপ্লেনেশন চাইছে আমাদের কাছে, যে কোন কেন কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের শেপ এরকম, আর যেটাই বলুক আমরা প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট পড়ে যাই কি বলতেছে। অপশন এ তে বলতেছে বিলো আ সার্টেন টেম্পারেচার the resistivity of the filament material suddenly reduces to 0। এখানের মধ্যে তো আমাদের একটা সার্টেন টেম্পারেচারের নিচে
রেজিস্টিভিটি 0 হয়ে যায়, দ্যাটস ভেরি গুড। এটা সবকিছুর জন্যই হয় যে তার একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, কিন্তু এটা তো আমাদের কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের শেপের সাথে কোনোভাবেই রিলেটেড না। তো তাহলে কোশ্চেন নাম্বার এ আমাদের আউট অফ কনটেক্সট, যে এটা শুধু শুধু একটা অপশন দিছে। ওকে, এরপরে বি নাম্বারে কি বলতেছে, অ্যাবাভ আ সার্টেন টেম্পারেচার দ্য রেজিস্টিভিটি অফ দ্য ফিলামেন্ট ম্যাটেরিয়াল সাডেনলি রিডিউসেস টু 0। এটা তো জীবনেও না, এটা তো আমাদের এখানের মধ্যে রেজিস্টিভিটি তো যত টেম্পারেচার বাড়বে তত এরকম ইনক্রিজ করবে ফর আ মেটাল। তো তাহলে কোশ্চেন নাম্বার 1 ও না, অপশন এ ও না, অপশন বি ও না। এরপরে সি নাম্বারে কি বলতেছে, ইনক্রিজড ভোল্টেজ ইনক্রিজেস দ্য কারেন্ট। আচ্ছা, ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়ে, দ্যাটস ভেরি গুড। হুইচ রেইজেস দ্য টেম্পারেচার, যে কারেন্ট বাড়লে তখন টেম্পারেচার বাড়ায়। এটাও জানি কেন, হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য। তো তাহলে হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য তখন কি হয়, ল্যাটিস ভাইব্রেশন বেড়ে যায়, সো তখন রেজিস্ট্যান্স বেড়ে যায়। দ্যাট ক্যান বি আ কারেক্ট অ্যান্সার। ডি নাম্বার অপশন তো আমরা দেখে নেই। As the voltage increases, the current increases, yes. Increase in the temperature of the filament, yes. Causing a release of more number of conduction electron, no. Because মেটালের অলরেডি কি থাকে, কন্ডাকশন ব্যান্ড ফিল আপ থাকে। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটা জয়েন করো, ওখানে বলতেছি। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওকে, ওয়াও, কি করতেছে পাশের বিল্ডিং এর ড্রিল মেশিন দিয়ে। এস আছে, এতক্ষণে হোমওয়ার্ক জমা দিছে, কার কাছ থেকে মনে হয় ছবি পাইছে, উড়াধুরা কি সব গ্রাফটা পাইকে কাটাকাটি করে জমা দিয়ে দিছে। আচ্ছা, সো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 নিয়ে কথা বলতেছিলাম, যে কোশ্চেন নাম্বার 3 এর কথা কি বলতেছিলাম, যে অপশন এ একদম আউট অফ কনটেক্সট, ওইটা তো আমাদের হবেই না। দেন অপশন বি, ওইটাও আমাদের ভুল একটা ইনফরমেশন দেওয়া। অপশন সি টা কারেক্ট, এন্ড অপশন ডি তে আমাদের কি দেওয়া, ভুল একটা ইনফরমেশন দেওয়া আছে। তাহলে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন সি। তো এইভাবে আমরা অপশন সি টা বের করে ফেললাম। এরপরে কোশ্চেন নাম্বার 4, এমন টাইপের তোমরা অনেকগুলা কোশ্চেন পাবা, তোমাদেরকে একটা ইলেকট্রিসিটির ওয়ার্কশিট দিব আফটার এন্ডিং দ্য হোল ইলেকট্রিসিটি টপিক। বুকলেট তো আছেই, প্লাস এখানে ওয়ার্কশিটটাও পাবা, বুঝছো? এন্ড তোমাদের ইউনিট 2 এর বুকলেটটা আগে আগে দিয়ে দিব, যেন তোমাদের ইউনিট 1 তো এখানে প্যারালেলি চলতে থাকবে, ইউনিট 2 টা তোমরা ডিসেম্বরের হাফের দিকে ওরকম সময় পেয়ে যাবা, বুঝছো? আচ্ছা, সো তাহলে এখন এখানের মধ্যে কোশ্চেন নাম্বার 4 নিয়ে আমরা দেখি। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, টু ওয়্যারস আর মেড অফ দ্য সেম ম্যাটেরিয়াল। সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো মানে কি, তাদের রেজিস্টিভিটি সেম, এটা বলে দিছে, উইথ রেজিস্টিভিটি রো। তো দোনোজনের রেজিস্টিভিটি সেম, ওকে, এটা বুঝে গেলাম। ওয়্যার এক্স হ্যাজ আ রেজিস্ট্যান্স আর, আচ্ছা, ওয়্যার ওয়াই ইজ টুয়াইস অ্যাজ লং। সো তাহলে এক্স এর লেন্থ যদি হয় এল, ওয়াই এর লেন্থ হবে কত, 2l, নাকি? এক্স এর জন্য আমরা ইনফরমেশন গুলি লিখবো, ওয়াই এর জন্য ইনফরমেশন গুলি লিখবো, দেন তাদের মধ্যে কম্পেয়ার করব তাদের রেজিস্ট্যান্স এন্ড বাকি জিনিসগুলো। তো এখন এক্স এর রেজিস্টিভিটি রো, ওয়াই এর রেজিস্টিভিটি রো, বিকজ দে আর মেড অফ দ্য সেম ম্যাটেরিয়াল। এক্স এর লেন্থ হলো এল, ওয়াই এর লেন্থ হলো 2l, বিকজ ওয়াই হ্যাজ টুয়াইস দ্য লেন্থ দ্যাট অফ এক্স। আর ডায়ামিটারের কথা, ওয়াই হ্যাজ twice the diameter as that of x। তো তাহলে x এর ডায়ামিটার যদি হয় d, y এর ডায়ামিটার হবে 2d। ওকে, এখন ডায়ামিটার doesn't directly correspond to area, ডায়ামিটারের স্কয়ার করা লাগবে। এই জায়গাটায় অনেকজন স্টুডেন্ট ভুল করে, এই জিনিসটা তোমরা যেন না করো ভুল, এর জন্য আমি আগে থেকে বলে রাখতেছি। এন্ড এই ক্যালকুলেশনটা দেখায় রাখবো, যেন তোমাদের এইভাবে করে বাকি জিনিসগুলো তোমরা কম্পেয়ার করো অলওয়েজ। ওকে, সো কি বলছে আমাদেরকে, এখন এক্স এর রেজিস্ট্যান্স হলো আর, তো তাহলে ওয়াই এর রেজিস্ট্যান্স কত, এটা আমাদের বের করতে হবে, যে এক্স এর রেসপেক্টে ওয়াই এর রেজিস্ট্যান্সটা কি বেশি নাকি কম, এটা আমরা বের করব। ওকে, ভালো কথা। তো তাহলে আর ইজ ইকুয়াল টু হোয়াট, রো এল বাই এ, রাইট? আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, and R is the resistance of wire X. So তাহলে এখানে এরিয়াটাকে কি লেখা যায়, এরিয়া ক্যান বি রিটেন ইন দিস ওয়ে, রাইট?
area is equal to pi r square or pi d by 2 whole square নাকি এমন লেখা যায় হ্যাঁ ওকে সো তাহলে this can be written like this যে এখানের মধ্যে rho l divided by pi into d square divided by 4 that is 2 square so 4 টা উপরে চলে যাবে so this will be what 4 rho l divided by pi d square so তাহলে 4 rho l divided by pi d square এটা কি এটা হলো x এর রেজিস্ট্যান্স রিক্তি বুঝতে পারতেছো কি বললাম this is the resistance of x এখন আমরা y এর বাকি ইনফরমেশন গুলি ইউজ করে তার রেজিস্ট্যান্সটা দেখব কি কেমন আসে ওকে তো এখন আমরা এখানের মধ্যে যদি দেখি চলে এই জায়গাটা কম আমরা এটা একটু নোটপ্যাডে নিয়ে যাই নতুন একটা নোটপ্যাড খুলি ওকে আচ্ছা সো তাহলে x এর জন্য দূর x এর জন্য y এর জন্য x এর রেজিস্ট্যান্স হলো r রেজিস্টিভিটি হলো rho লেন্থ হলো l ডায়ামিটার হলো d y এর রেজিস্ট্যান্স কত জানি না এটা বের করব রেজিস্টিভিটি হলো rho লেন্থ হলো 2l ডায়ামিটার হলো 2d তো এখন x এর জন্য আমরা কি করব রেজিস্ট্যান্সের একটা ফর্ম বের করব হ্যাঁ ইউনিট 1 এ প্লেলিস্ট আছে rho l by a where rho and l এমন ভাবে লেখা যায় এরিয়াটাকে লেখা যাবে pi r square আর কে কি লেখা যাবে ডায়ামিটার ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার সো তাহলে দিস উইল বি rho l pi d square by 4 so 4 rho l divided by pi d square so r is equal to এইটা এটা কেন লাগবে এটা আমরা এখনই দেখতে পাবো এখানে আমরা দেখি resistance of y is equal to what y এর resistivity into তার length divided by তার area তো এখন rho into 2l এরিয়ার জায়গায় কি pi into radius of y squared so এখন rho into 2l divided by pi এখন তার ডায়ামিটার তো হলো 2 টাইমস সো তাহলে ডায়ামিটার হলো 2d divided by 2 whole square so this is pi into 2l এখানে 2 2 তো কাটাকাটি চলে যায় তাই না divided by pi d square তো y এর রেজিস্ট্যান্স আসে কত y এর রেজিস্ট্যান্স আসে 2 rho l divided by pi d square এটা কেমন লেখা যায় 2 rho l divided by pi d square into 2 divided by 2 এমন লেখা যায় এটা করলে into 2 টা করলে কি হবে এই 2 আর এই 2 মিলে কি হয় 4 rho l divided by pi d square হয় না আর এখানে এই 2 টা কেমন থাকবে এরকম তো তাহলে this is what এটা কি resistance of x so তাহলে resistance of y will be equal to what resistance of y will be equal to half of that of x ঠিক আছে সো তাহলে y এর রেজিস্ট্যান্সটা কি আসবে x এর হাফ এটা হলো একদম পুরা পিওর ক্যালকুলেশন করে আমরা এমন ভাবে বের করতে পারি ওকে এরকম লম্বা ক্যালকুলেশন করে বের করতে গেলে তোমার সময়ের একদম 12টা বেজে যাবে ঠিক আছে ক্যালকুলেশনের স্পিড ইনক্রিজ করতে পারলে এটা তুমি ম্যানেজ করতে পারবে এটা ব্যাপার না কিন্তু এখানের মধ্যে তোমার
ক্যালকুলেশনের অ্যাকিউরেসির ব্যাপার একটা হ্যাঁ আমি এটা অন্যভাবে করছি। হ্যাঁ হ্যাঁ অন্যভাবেও করা যাবে কি করছো বলো আমি ডায়ামিটার যে ইনক্রিজ করছি না ওটাকে আমি থিকনেস হিসেবে কাউন্ট করছি। সো থিকনেস বাড়লে তো রেজিস্ট্রেশন কমে যাবে। সো কমে গেলে অপশন তো একটাই হাফই আছে। সো হাফ এর ওটা দিছি। ওইটা আছে ওইটা করা যায় তো এখন লেন্থ তো বাড়ছে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে না তো তাহলে ওইটার আর্গুমেন্ট কিভাবে দিবা লেন্থ তো বাড়ছে ডায়ামিটারও বাড়ছে তুমি বলছো থিকনেস বাড়ছে মানে রেজিস্ট্যান্স কমবে ভালো কথা ওইটা মিলছে কিন্তু লেন্থ তো বাড়ছে তো লেন্থ বাড়লে তো রেজিস্ট্যান্স বাড়ার কথা তো তাহলে তুমি হ্যাঁ এইভাবে কিভাবে এনকাউন্টার করবা যে লেন্থ তো ডাবল হয়েছে ডায়ামিটারও ডাবল হয়েছে তো তাহলে কেন রেজিস্ট্যান্স কমে গেল এখানের মধ্যে কাজটা আমাদের এমন ভাবে বোঝা লাগবে তোমার এর জন্য ম্যাথে খুবই স্ট্রং হওয়া লাগবে তোমার প্রপোর্শনালিটির ব্যাপারগুলা এখনের থেকে খুবই ভালো মতো বোঝা ট্রাই করতে হবে যে কি রেজিস্ট্যান্স হলো লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল আর এরিয়ার সাথে ইনভার্সলি এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল নট ডায়ামিটার ডায়ামিটারের সাথে লিখলে পরে কি হয় ডায়ামিটারের সাথে হলো এরকম ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ তো তাহলে এইভাবে দেখবা নাবিল যে লেন্থ ডাবল হয়েছে সো তাহলে রেজিস্ট্যান্স 2 টাইমস বাড়বে আর ডায়ামিটার ডাবল হয়েছে মানে রেজিস্ট্যান্স 1/4 হয়ে যাবে সো একটার জন্য রেজিস্ট্যান্স ডাবল আর একটার জন্য রেজিস্ট্যান্স 1/4 কার ইফেক্টটা বড় ডায়ামিটার বাড়লে রেজিস্ট্যান্সের ডিক্রিজ হবে 4 টাইমস আর লেন্থ বাড়লে রেজিস্ট্যান্সের ইনক্রিজ হবে 2 টাইমস সো তাহলে রেজিস্ট্যান্সের ওভারঅল চেঞ্জটা কি হবে সো রেজিস্ট্যান্স উইল বি ওভারঅল টুয়াইস অফ আর আর এখানে হলো 1/4 অফ আর সো তাহলে ওভারঅল কি হবে রেজিস্ট্যান্স উইল বিকাম হাফ অফ আর বুঝতে পারছো হ্যাঁ ভাইয়া। তো এইভাবে করে বেসিক্যালি আমাদের ট্যাকেল করা লাগবে যে এমসিকিউ তো আমাদের এরকম এত লম্বা ক্যালকুলেশন করে আমাদের আসা যাবে না প্রথমের দিকে যে এখনের জন্য যে ফার্স্ট টাইম সলভ করতেছো এখনের জন্য এটা অ্যাকসেপ্টেবল যে লম্বা যে ক্যালকুলেশন দেখাইছে এইটাই অ্যাকচুয়াল প্রসেস কিন্তু তোমার এটা কোয়েশ্চেন সলভ করতে করতে তোমার নিজের এমন একটা স্কিল ডেভেলপ করা লাগবে যে তুমি এখন এমন ভাবে কম্পেয়ার করবা জেরিন কি বুঝতে পারছো আমি কোন মেথড ফলো করছি যে এখানের মধ্যে দুইটা জিনিস যে রেজিস্ট্যান্স হলো লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল তো এখন লেন্থ ডাবল হয়েছে সো তাহলে সরি লেন্থ ডাবল হয়েছে সো তাহলে রেজিস্ট্যান্স শুড বি ডাবল আর এখানে রেজিস্ট্যান্স এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল এখন এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল মানে এমন পাই d/2 হোল স্কয়ার which is 4/pi d স্কয়ার বাকি জিনিস বাদ 4 আর পাই এই দুটা কি নরমাল পিওর নাম্বার তো তারা তো সব সময় কনস্ট্যান্ট থাকবে সো তাহলে রেজিস্ট্যান্সের সাথে ডায়ামিটারের কানেকশনটা কেমন জেরিন ইনভার্স স্কয়ার রিলেশনশিপ যেটা তোমরা ও লেভেলস এর অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে একদম শুরুতে পড়ে আসছিলা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যেরকম যে ডিসটেন্স যদি ডাবল হয় ফোর্স 1/4 হয়ে যাবে ডিসটেন্স যদি 3 টাইমস হয় ফোর্স 1/9 হয়ে যাবে তেমন টাইপের সো তাহলে এখন ডায়ামিটার যদি ডাবল হয় তো তাহলে রেজিস্ট্যান্স কত টাইমস কমবে ওর রেজিস্ট্যান্স কি হবে 1/4 হয়ে যাবে না সো একটার জন্য ডাবল হবে আরেকটার জন্য 1/4 হবে তো কার ইফেক্টটা বড় ডায়ামিটার ডাবল হওয়ার ইফেক্টটা বড় তো তাহলে রেজিস্ট্যান্সটা ওভারঅল বাড়বে নাকি কমবে ওভারঅল কমবে কত হবে হাফ অফ দা ইনিশিয়াল রেজিস্ট্যান্স অর হাফ অফ দা রেজিস্ট্যান্স অফ ওয়্যার এক্স রিক্তি কি বুঝতে পারছো প্রসিডিওরটা ওকে লাবিবা তো মনে হয় এই প্রসেসেই করছো নাকি নাকি লম্বা ক্যালকুলেশন করছো হ্যাঁ তুমি ইন টার্মস অফ ডি দিছো না আমি জাস্ট 1/a তো 1/pi r স্কয়ার আমি ইন টার্মস অফ আর নিছি যে ওই তো x একটা ডায়ামিটার আর y ডাবল একটা মানে ধ্রুবক। ডায়ামিটার ডাবল মানে রেডিয়াস ডাবল একই কথা হ্যাঁ তো ওইটাই ঠিক আছে ওকে আর ক্লাস করতে যার ইচ্ছা করে না সে বুঝছে
সাইমা? ওকে, সো তাহলে রেজিস্ট্যান্স উইল বিকাম হাফ। তো হোপফুলি এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আমরা এগুলার কম্প্যারিজন গুলা করব। ওকে, এই জায়গাটায় কত স্টুডেন্ট যে ধরা খায় কল্পনা করতে পারবে না। তারা সিম্পলি ডায়ামিটারকে এরিয়া হিসেবে ধরে ফেলে যে ডায়ামিটার ডাবল মানে এরিয়া ডাবল। না, ডায়ামিটার ডাবল মানে এরিয়া 4 টাইমস বাড়তেছে, বিকজ ডায়ামিটারকে স্কোয়ার করা লাগে। তো তাহলে ওখানে রেজিস্ট্যান্সটা 1/4 হয়ে যাবে। ওই রকম ভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ওকে, আচ্ছা, সো এখন explain in terms of energy transfer the difference between potential difference and electromotive force. So তাহলে এনার্জি ট্রান্সফারের এখানের মধ্যে যদি আমরা কথা বলি, পটেনশিয়াল ডিফারেন্সের এখানে কি হয়? ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু আদার ফর্মস। আর ইলেকট্রোমোটিভ ফোর্সের মধ্যে কি? ইলেকট্রিক্যাল এনার্জি ইলেকট্রনদেরকে বা চার্জ ক্যারিয়ারদেরকে দেওয়া হয়। ঠিক আছে, যে এখানের মধ্যে অ্যানসারে তারা কি লিখতেছে এটা আমরা দেখি। এগুলো হলো অ্যানসার গুলা, ফার্স্ট চেক এমসিকিউ গুলা। এখন চেক পয়েন্টের এখানে কি বলে কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? পিডি ইজ আ মেজার অফ ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার্ড। কার কাছ থেকে কার কাছে? ট্রান্সফার্ড বিটুইন 2 পয়েন্টস, যেটা কি হবে? ইলেকট্রিক্যাল এনার্জি উইল গেট কনভার্টেড টু আদার ফর্মস। যে মনে করো আমরা কোন একটা ইলেকট্রিক্যাল সার্কিটে এখানে একটা বাল্ব লাগাইলাম, একটা ফ্যান লাগাইলাম, ফ্যানের সিম্বল জানি না তো তাহলে একটা গোল্লা দিয়ে একটা ফ্যান লিখে দিবা। দেন একটা মোটর লাগাইলাম, মোটরের সিম্বল এইটাই, এটা ঠিক আছে। তো এরপরে এরকম তুমি ডিফারেন্ট কতগুলি কম্পোনেন্ট অ্যাড করলা, ভালো কথা। এখন এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ইলেকট্রন যখন নাকি মুভ করবে তখন তুমি এখানে একটা ভোল্টেজের ভ্যালু দেখবা আর একটা পটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু দেখবা। হোয়াট উইল দিস সিগনিফাই? এটা মিন করবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে সময় ইলেকট্রিক্যাল এনার্জি কাকে দেওয়া হয়েছে? বাল্বকে দেওয়া হয়েছে। বাল্ব কি করবে ইলেকট্রিক্যাল এনার্জিটা নিয়ে? সে লাইট এনার্জিতে কনভার্ট করবে আর অন্য কোনো ফর্মে কনভার্ট করবে, বেসিক্যালি এরকম। তো তাহলে এই জিনিসটা যে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার টু আদার সোর্স আর অন্য কোনো ফর্মে কনভার্ট করবে। আর ইএমএফটা কি? ইএমএফটা হলো পাওয়ার সাপ্লাইটা সার্কিটে কতটুকু এনার্জি সাপ্লাই করতেছে। যে ইএমএফ ইজ দ্য মেজার অফ এনার্জি সাপ্লাই টু আ সার্কিট। যে চার্জ ক্যারিয়ার গুলা পাওয়ার সাপ্লাইয়ের ভিতর দিয়ে যখন যাবে তখন তাদেরকে কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হচ্ছে, ওই জিনিসটা ইনপুট এনার্জি। ওকে, ইএমএফ ইজ দ্য measure of electrical energy input per unit charge, and potential difference টা কি? It is the amount of electrical energy transferred or used up or converted to other forms between any 2 points in a circuit, এমন টাইপের। ওকে, সো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 5। এরপরে কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে দেখি। The planet Jupiter has a moon Io. Volcanic activity on Io release clouds of electrons which travel at high speeds towards Jupiter. তো তাহলে জুপিটারের একটা মুন আছে, ওই মুনের মধ্যে ভলকানিক অ্যাক্টিভিটি হয়, যে ভলকানিক অ্যাক্টিভিটির জন্য কি হয়? ইলেকট্রন রিলিজ হয়। এখন এই ইলেকট্রন গুলা কোথা থেকে কোথায় আসে? রিক্তি মুন থেকে জুপিটারের দিকে আসে, তাই না? টুয়ার্ডস জুপিটার বলে দিছে। সো তাহলে মুন থেকে কি হয়? মুনে ভলকানিক অ্যাক্টিভিটি হয়ে যে ইলেকট্রন গুলা রিলিজ হইলো, এখন ইলেকট্রন গুলা কোথায় আসে? জুপিটারের দিকে আসে। সো তাহলে কারেন্টের ডিরেকশন কোনটা বলো তো রিক্তি, দেখি পারো নাকি? হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ কারেন্ট? ইনওয়ার্ডস নাকি? কি বলছো বুঝি নাই। মানে ভিতরে আসতেছে না, ইনওয়ার্ডস বলা যায় না? না না, এখানে তোমার কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে এরকম যে মনে করো এটা হলো জুপিটার আর এটা হলো তার মুন। তো এখন ইলেকট্রন কি করতেছে? ইলেকট্রন ইজ কামিং ফ্রম দ্য মুন টুয়ার্ডস জুপিটার। তো তাহলে ইলেকট্রন ইজ মুভিং ফ্রম হোয়াট? ইলেকট্রন
আইও থেকে জুপিটারের দিকে আসে, সো তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করে? হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ কারেন্ট? কারেন্টের জুপিটারের ডিরেকশনটা আমরা দিকে কি বলি? বুঝি নাই। কারেন্টের ডিরেকশন আমরা কি বলি? অপোজিট টু দ্য ডিরেকশন অফ ইলেকট্রন ফ্লো না? যে ইলেকট্রন যেদিকে ফ্লো হ্যাঁ করে তার উল্টা ডিরেকশন হলো কারেন্ট। সো তাহলে হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ কারেন্ট ফ্রম জুপিটার টু আইও? ঠিক আছে, তো হ্যাঁ ডিরেকশন অফ কারেন্ট হলো জুপিটার টু আইও, আর ডিরেকশন অফ ইলেকট্রন মুভমেন্ট হলো আইও টু জুপিটার। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ওকে, তো এইখানে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে নাই, কিন্তু অন্য একটা কোশ্চেন এরকম একটা অ্যাড করা ছিল এক্সট্রাক্ট, যে আইও থেকে জুপিটারের দিকে আসে, সো তাহলে কারেন্টের ডিরেকশন কোনটা এটা আগে বলো। সো কারেন্টের ডিরেকশন কি হবে? ইলেকট্রন যেদিকে মুভ করে তার উল্টা ডিরেকশনে। অলওয়েজ এটা মনে রাখবা, ওকে? বাকি সবার জন্যই একই জিনিস, যে ইলেকট্রন যেই ডিরেকশনে মুভ করবে কারেন্টের ডিরেকশন হবে তার অপোজিট। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা দেখি, ডিউরিং আ 15-second টাইম পিরিয়ড 2.6 into 10 to the power 26 electrons reach Jupiter from Io. Calculate the current. তো তাহলে এতগুলো ইলেকট্রন এখানে থেকে চার্জের ভ্যালু বের করতে পারবো। চার্জ উইল বি নাম্বার অফ ইলেকট্রনস ইনটু চার্জ অফ ওয়ান ইলেকট্রন, রাইট? সো এখানে থেকে চার্জের ভ্যালু পাবো, এন্ড টাইমের ভ্যালু কত? 15 সেকেন্ড। সো তাহলে কারেন্ট ইকুয়াল টু হোয়াট? কারেন্ট ইকুয়ালস টু চার্জ ডিভাইডেড বাই টাইম। সো তাহলে 2.6 into 10 to the power 26 multiplied by একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10 to the power minus 19 divided by টাইম কত? 15 সেকেন্ড। সো এখানে থেকে you will get the value of current. ওকে, তো এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। অ্যানসার কত আসে? এই যে the answer comes out to be 2.77 into 10 to the power 6 ampere. আচ্ছা, এরপরে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? an integrated circuit IC, an integrated circuit uses strips of gold as connectors and strips of silicon as resistors. তো তাহলে গোল্ড কে কানেক্টর হিসেবে কাজ করে, বিকজ গোল্ড হলো ভালো কন্ডাক্টর, তো তাহলে তার সুন্দর ইলেকট্রিক্যাল কানেকশন হিসেবে কাজ করতে পারবে, যে লো রেজিস্ট্যান্স একটা পাথ অ্যালাউ করবে আর কি। আর সিলিকনকে কি হিসেবে ইউজ করতেছে? রেজিস্টর হিসেবে ইউজ করতেছে। আচ্ছা, এখন বললো a strip of gold of cross sectional area 3.0 into 10 to the power minus 6 meter squared. আচ্ছা, গোল্ডের ক্রস সেকশনাল এরিয়া বলে দিছে, ক্যারিজ আ কারেন্ট অফ 8.0 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো কারেন্টের ভ্যালু জানি, ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালু জানি। আচ্ছা, আমাদেরকে চার্জ ক্যারিয়ার ডেনসিটির ভ্যালু বলে দিছে। ওকে, তো কি চাই আমাদের কাছে? এন এর ভ্যালু। তো I is equal to NaVe, ইলেকট্রনের চার্জের ভ্যালু জানি, এন এর ভ্যালু বলে দিছে, এরিয়ার ভ্যালু বলে দিছে, কারেন্টের ভ্যালু বলে দিছে। সো ভেলোসিটিটাকে সাবজেক্ট করে ভেলোসিটি শো করব, দিস উইল কাম অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দিস। একদম ইজি একটা ক্যালকুলেশন, 2 মার্ক ফ্রিতে 2 মার্ক দিয়ে দিছে, ফর্মুলাও দিয়ে দিবে তোমাকে। তো এই মার্ক তো ক্লাস 7 8 এর পোলাপাইনও পাবে, যে ফর্মুলা জানে, ভেলোসিটিটাকে এখন সাবজেক্ট করে ভেলোসিটিটা বের করবে। ইভেন তোমার এখানে কোনো কনভার্সন করা লাগতেছে না, এক্সেপ্ট কারেন্ট। কারেন্টটাকে মিলি অ্যাম্পিয়ারে দেওয়া, মিলি অ্যাম্পিয়ার থেকে কিসে নিতে হবে? অ্যাম্পিয়ারে নিতে হবে, দ্যাটস ইট। সো এটা গেল ফার্স্ট স্টেপটা, যে 2.8 ইনটু 10 টু দ্য পাওয়ার -7 মিটার পার সেকেন্ড আসবে। ওকে, এই ক্যালকুলেশন নিয়ে প্রবলেম হওয়া উচিত না। এরপরে কোশ্চেন নাম্বার বি, an approximate value of V for a sample of silicon of the same dimensions. সেম ডাইমেনশন বলতে সেম ক্রস সেকশনাল এরিয়া, সেম লেন্থ, এমন টাইপের। এখন বলতেছে সেম ডাইমেনশন ক্যারিং দ্য সেম কারেন্ট উড বি কত? 0.2 মিটার পার সেকেন্ড। সো তাহলে তার ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা বেশি। কেন? এখানের মধ্যে প্রথমেই তুমি চিন্তা করো যে কেন এমন হওয়া লাগবে। ড্রিফট ভেলোসিটি তোমার গোল্ডের জন্য আসছে কত? তোমার গোল্ডের জন্য ড্রিফট ভেলোসিটি আসছে 30 মাইক্রো মিটার পার সেকেন্ড, এমন টাইপের।
মাইক্রোমিটার পার সেকেন্ড, আর এখানে 0.2 মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিটা কি সিগনিফিকেন্টলি গ্রেটার না? সিলিকনের ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা কি গোল্ডের তুলনায় সিগনিফিকেন্টলি হায়ার, তাই না জেরিন? সো তাহলে এই যে সিলিকনের জন্য ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা এত এত বেশি, হোয়াট ইজ দ্য রিজন? কারেন্ট তো সেমই ক্যারি করতেছে, সো তাহলে তার ড্রিফট ভেলোসিটি এত বেশি কেন? বিকজ আই তো সেম থাকবে, এন এ ভি ই, ই তো সেম, তার জন্য চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রনই কাজ করতেছে। ডাইমেনশন সেম মানে এরিয়াও সেম। তো তাহলে ইন order for the velocity to be so much higher or larger, or the need for the velocity to be so much high is because সিলিকনের n এর ভ্যালু মানে কি নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এটা কি সিলিকনের জন্য অনেক অনেক কম। সো তাহলে তার নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অনেক কম। সো ইন অর্ডার টু ক্যারি দ্য সেম অ্যামাউন্ট অফ কারেন্ট, তার ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা কি হইতে হয়? অনেক অনেক বেশি হওয়া লাগে। বুঝতে পারছো জেরিন? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি বলছে, কম্পেয়ার দিস ভ্যালু উইথ দ্য আদার ওয়ান ফর গোল্ড এন্ড অ্যাকাউন্ট ফর দ্য ডিফারেন্স ইন দ্য ভ্যালুস। তো তাহলে গোল্ডের সাথে এটা কম্পেয়ার করতে বলছে এন্ড এটা ডিফারেন্সটা নিয়ে কমেন্ট করতে বলছে। সো ফার এখানে কি বলবো, দ্য ভ্যালু ফর সেমিকন্ডাক্টর ইজ মাচ গ্রেটার। কিসের ভ্যালু? ভ্যালু ফর ভি, ড্রিফট ভেলোসিটি বেসিক্যালি। সো সেমিকন্ডাক্টরের ড্রিফট ভেলোসিটির ভ্যালু অনেক অনেক বেশি। কেন? বিকজ n for semiconductor is much less than for the gold. সো তাহলে সিলিকনের n এর ভ্যালু গোল্ডের তুলনায় অনেক অনেক কম। সো ওইটাকে মেকআপ করার জন্য আর ওইটাকে কম্পেনসেট করার জন্য সিলিকনের ইলেকট্রনগুলোর ড্রিফট ভেলোসিটি এত বেশি হইতে হয়। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কি বললাম রিক্তি? ওকে, সো তাহলে এটা গেল 7b। এরপর 7c তে কি বলতেছে, state and explain what happens to the resistance of a sample of silicon as temperature increases। এটা আমরা আগেও লিখে আসছি এখানে, এই চেক পয়েন্টের এখানের মধ্যে লিখে আসছি। সিলিকনের জন্য কি হবে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে। কেন কমবে? বিকজ যত টেম্পারেচার বাড়বে মোর এন্ড মোর ইলেকট্রনস উইল বি এবল টু জাম্প ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড টু দ্য কন্ডাকশন ব্যান্ড। তো তাহলে স্পেসিফিক্যালি কি বলা লাগবে, number of free electron per unit volume, that is n, value of n increases, n এর ভ্যালু বেড়ে যায় তো তাহলে রেজিস্টিভিটির ভ্যালু কমে যায়, তো তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যায়। ওকে, সো এই জিনিসটা আমরা বললাম সিলিকনের জন্য টেম্পারেচার বাড়লে কি হয়, যে কি হবে, its resistance decreases because as temperature increases n increases, so there are more electrons or charge carriers to conduct electricity or conduct the current. ওকে, তো এটা গেল আমাদের 7 নাম্বার। এরপরে কতগুলা কোশ্চেন, আল্লাহ আজকে তো শেষ হবে না। আচ্ছা, তো তাহলে আমরা একটা কাজ করি, আজকে আমরা এখানে পর্যন্ত শেষ করলাম। এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 9টা আমরা এখনো করব না। কোশ্চেন নাম্বার 9 আমাদের ইউনিট 3 সাথে। তো এখন কোশ্চেন নাম্বার 8, 10, 11, 12, 8, 10, 11, 12 এই কোশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করে দেন উই উইল স্টার্ট সার্কিটস। ওকে, সো থার্সডে তে আমাদের এগুলি পড়া। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।